আসসালামু আলাইকুম। তোমাদের সবার কি অবস্থা? আজকে চলে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে বড় অধ্যায়ের সবচেয়ে ছোট অনুশীলন নিয়ে, ঠিক আছে? মেডিকেলের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা মানে অনেক বড়। ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার, কিন্তু এর এমসিকিউ কিন্তু তুলনামূলক অনেক সহজ এবং অনেক ছোট। কারণ বেশিরভাগই হচ্ছে বহুপদী দিয়ে পড়া এখানকার অনুশীলন এমসিকিউ। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, যে হচ্ছে আমরা জানি তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে আর একটা অনুদৈর্ঘ্য, ঠিক আছে? আর বা অনুপ্রস্থ বলা হয় ওটাকে, আর ওটাকে বলা হচ্ছে লম্বিক বা অনুদৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখন এই যে যেখানে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্টের মধ্যে কোনটা দ্বারা শুধুমাত্র আমরা আর তরঙ্গকে ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে সমবর্তন। আমরা জানি সমবর্তন দিয়ে কি হয়, সেটা হচ্ছে আলো কিন্তু মানে বিভিন্ন দিকে বিস্তারিত হয়ে থাকে, তাই না? আলো কিন্তু মানে বিভিন্ন দিকে ছড়ায় যায়। যেমন এখানে একটা লাইট রাখলে কিন্তু আমার রুমের চারিদিকে ছড়ায় যায়, ঠিক আছে, বিভিন্ন দিকে। কিন্তু আমি যদি এই লাইটটাকে একটা ক্যালাসের মধ্য দিয়ে, মনে করো এটা একটা ক্যালাস, ঠিক আছে, পোলারাইজ ক্যালাসের মধ্যে দিয়ে যদি এটাকে প্রবাহিত করি, তাহলে তখন দেখা যাবে আলো শুধুমাত্র একটা তলে, যে কোনো একটা তলে কম্পিত হতে থাকবে, ঠিক আছে? তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে আমাদের সমবর্তন। শুধুমাত্র সেটা কোথায় দেখা যায়, সেটা হচ্ছে আর তরঙ্গে দেখা যায়। কিন্তু লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু মানে এই যে একটা তল বরাবর হচ্ছে কম্পিত হতে থাকে, এইভাবে কম্পন হইতে হইতে সামনে আগায়। এই জন্য সেই জিনিসটা সমবর্তনের ক্ষেত্রে দেখা যায় না। এই জন্য আর তরঙ্গকে সুনির্দিষ্টভাবে চেনা যায় হচ্ছে শুধুমাত্র সমবর্তন দ্বারা। আচ্ছা, এরপরে আছে যে হচ্ছে কোন তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলে? এটা আমরা কিন্তু সেকেন্ড পেপারে যে হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে, সেখানে কিন্তু দেয়া আছে, সেটা হচ্ছে তরঙ্গ মুখ। এটা কিভাবে বুঝবো আমরা? দেখো, যে হচ্ছে এটা যদি একটা পয়েন্ট হয়, তাহলে এই যে এর চারিদিক দিয়ে এভাবে একটা সমদশাপন্ন বিভিন্ন ধরনের কণার গতিপথ, এটা ঠিক আছে, একটা কণার গতিপথ এরকম 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 এভাবে আসলে কণাটা তার হচ্ছে গতিপথ। এখন দেখো, চিন্তা করো, এখানে যে এগুলো সবগুলো কিন্তু সেম দশায় থাকে, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে সেম দশায়। এই দশা আর এই দশা সেম, আবার এই দশার সাথে এই দশা তুলনা করলে এই দশাগুলো সেম। তাহলে এই যে যেহেতু তার প্রত্যেকটা দশা সেম, মানে যে সেদিকে আগাচ্ছে তার একটা সেম ফ্লোতে আগাচ্ছে, একটা সেম ডিস্টেন্স মেনটেন করে আগাচ্ছে, সেই জিনিসটাকে আমরা তরঙ্গমুখ হিসেবে ডিফাইন করি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নিম্নোক্ত তরঙ্গের কোনটি লম্বিক তরঙ্গ? তাহলে আমরা হচ্ছে এখানে ইজিলি মনে রাখবো যে যত ধরনের শব্দ আছে, ঠিক আছে, আমরা যত ধরনের শব্দ শুনতে পারবো সেগুলো হচ্ছে অলম্বিক তরঙ্গ। দেখো, পানি কিন্তু তরঙ্গ, এটা শব্দ নাই। আলোক তরঙ্গের শব্দ নাই, বেতার তরঙ্গের শব্দ নাই, কিন্তু শব্দ তরঙ্গ কিন্তু এই যে শব্দ তরঙ্গ বা বাঁশির, আমরা যদি একটা গিটারের শব্দ শুনি বা একটা বাদ্যযন্ত্রের শব্দ শুনি, সেগুলো সবই হচ্ছে লম্বিক তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, একটি তরঙ্গের সমীকরণ y ইজ ইকুয়াল টু 100 সাইন 5 পাইটি হলে কণাটির কম্পাঙ্ক কত হবে? ঠিক আছে, আমরা একটা তরঙ্গের বেসিক সমীকরণ, যেটা আমরা সেকেন্ড পেপারে পড়ছি, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এটাকে আমরা বলি হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এভাবে আমরা প্রকাশ করি, তাই তো? এটা হচ্ছে একটা সমীকরণ। এখন আমরা কিন্তু দেখো, এই যে সাইনের পরে যে এখানে যে ওমেগা টি, আর এটা কিন্তু 500 একদম সেম, ঠিক আছে? তাহলে ওমেগা টি সমান কিন্তু মানে ওমেগা টি না তো, শুধুমাত্র ওমেগা, মানে হ্যাঁ, ওমেগা টি সমান হচ্ছে 500 টি। এখন শুধুমাত্র যদি আমি ওমেগা চিন্তা করি, ওমেগা টি কিন্তু শুধুমাত্র 500, তাই তো? তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 500 পাইও কিন্তু আমাদের ইনক্লুড করা লাগবে, 500 পাইটা কিন্তু পুরোটাই নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই বাই টি। 2 পাই বাই টি মানে কিন্তু হচ্ছে ওমেগা। তাহলে 500 পাই। এখন আমি 2 পাই যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 1/t ইজ ইকুয়াল টু 500 পাই ডিভাইডেড বাই 2 পাই। আলটিমেটলি আমার অ্যান্সার কত হচ্ছে? 250, ঠিক আছে? এখন দেখো, আমার কোয়েশ্চেনে কি চাইছে? কম্পাঙ্ক চেয়েছে, ঠিক আছে, কম্পাঙ্ক চেয়েছে। এখানে দেখো কি আছে? 1/t। 1/t মানেই তো এফ বা কম্পাঙ্ক, তার মানে আমার অ্যান্সার কত হবে? 250 হার্টজ, ঠিক আছে, ইজি। আচ্ছা, এরপর দেখো, পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য, ঠিক আছে? পথ পার্থক্য, দশা পার্থক্য, এই চ্যাপ্টারের একটা খুবই কমন আর ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মেডিকেলে কিন্তু এখান থেকে খুবই, মানে যেহেতু এটা হাতে করার মতো ম্যাথ, এই ম্যাথটা কিন্তু খুব বেশি দেয়, মানে অনেক দেয়। তো অনেকে কনফিউজ হয়ে যায় যে কোন আসলে সূত্রটা মনে রাখা খুব মানে মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায়। দেখো, আমরা আজকে হচ্ছে সূত্র দিয়েও শিখবো, ফিগার দিয়েও শিখবো, যে মানে চিত্র আঁকায় শিখবো যে জিনিসটা কিভাবে আসলে এক্সপ্লেন করা যায়। আগে ফিগারে দেখি। দেখো, ফিগার কথা চিন্তা করো, আমরা কিভাবে দেখি? এটা হচ্ছে একটা তরঙ্গ, তাই তো? এটা একটা তরঙ্গ। তাহলে আমি যদি চিন্তা করি যে এটা একটা টোটাল তরঙ্গের দৈর্ঘ্য কত হয়, সেটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা। আর যদি বলো যে হচ্ছে এখান থেকে এই পুরাটা কত, 360 ডিগ্রি আমরা চিন্তা করি একটা বৃত্ত, তার মানে টোটাল অ্যাঙ্গেলটা এখানে যে দশা পার্থক্য মানে কিন্তু একটা অ্যাঙ্গেল। তাহলে সেই ল্যামডার জন্য আমরা কিন্তু মানে একটা পূর্ণ তরঙ্গের জন্য দশা পার্থক্য হয় হচ্ছে 2 পাই। এখানে কিন্তু আমার এটাই চাইছে, আমি গ্রাফিক্যালি কিন্তু এটা অলরেডি বের করে ফেলছি যে ল্যামডার জন্য দশা পার্থক্য কত হবে, সেটা হচ্ছে 2 পাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুইটা ওয়েতে অ্যাপ্রোচ শিখবো যে আসলে ক্যালকুলেট মানে ম্যাথটা কিভাবে করা যায়। দেখো, আমরা আগে লিখবো এখানে দশা পার্থক্য দিই ডেল্টা দিয়ে।
তো মনে রাখবো, দেখো পথ পার্থক্য যেদিকে পাই সেদিকে, পথে পথ পার্থক্য, পথে পাই, দুইটা প সেম দিকে থাকবে। যেহেতু প প একই ধরনের, এর জন্য পগুলো একই পাশেই থাকবে। তাহলে 2 পাই, আমরা জানি সূত্রে 2 পাই একটা থাকবে, সূত্রে 2 পাই, আর ইনটু এখানে হচ্ছে পথ পার্থক্য, সেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখবো যে মানে পাই যেই পাশে মানে আমার পাই যেই পাশে থাকবে পথ পার্থক্য সেই দিকেই থাকবে। ঠিক আছে, আর একটা অ্যাপ্রোচ কি, আর একটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা কোণগুলো এক সাইডে রাখবো, ডিস্টেন্সগুলো এক সাইডে রাখবো। দেখো এটা কোণ, এটাও কোণ, তাহলে আমি যদি এখানে এ পাশে আমি আগে ডিরেক্টলি লিখি, দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দশা পার্থক্য, একটা পথ পার্থক্য। ঠিক আছে, তো এখন দুইটাকে আমি যে বললাম কি যে হচ্ছে আমরা দুইটা জিনিস মানে কোণগুলোকে সেম সাইডে রাখবো, আমার ডিস্টেন্সগুলোকে সেম সাইডে রাখবো। এখন আমি বলতেছি যে আমি কোণগুলোকে যদি সেম সাইডে রাখতে চাই, তাহলে 2 পাইটা এই পাশে আনবো না, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, মানে আমাদের হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ল্যামডা। আশা করি বুঝতে পারছো যে হচ্ছে আমি কোণগুলোকে দেখো সেম সাইডে রাখছি, আবার হচ্ছে আমার যে দূরত্ব টাইপ যেগুলো সেগুলো হচ্ছে মানে আমার ল্যামডা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি সেম সাইডে রাখছি। এভাবে করলেও হবে, এভাবে করলেও মানে দুইটা অ্যাপ্রোচ এখানে আমি দেখাই দিলাম, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে যে আমরা তো অলরেডি দেখাই ফেলছি, যদি আমি এখানে করতে যাই তাহলে এখানের জন্য কি হবে, ল্যামডা আছে, তাহলে এখানে এই এক্স এর জায়গায় হচ্ছে ল্যামডা হবে, ল্যামডা ল্যামডা কাটাকাটি যে 2 পাই হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা উৎসের কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক। ঠিক আছে, উৎসের কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক কিভাবে, আমরা একটা সূত্র জানি যে হচ্ছে তীব্রতার একটা সূত্র আছে, সেটা হচ্ছে I = 2π² a² f² রো ভি। এই সূত্রটা আমাদের হচ্ছে এই বইয়ে খুব কম সূত্র আছে, তার মধ্যে এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি এখানে তীব্রতার সাথে এখানে তুমি ইজিলি ডিফাইন করতে পারো যেখানে আসলে সম্পর্কটা কি। তো I প্রপোর্শনাল টু f², এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, সেটা হচ্ছে I প্রপোর্শনাল টু f², মানে তীব্রতা হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। আচ্ছা, স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব। এই যে এখানে একটা কনফিউজিং জিনিস, মানে অনেক ইজি জিনিস, বাট মানুষ আসলে বুঝতে পারে না, এই জন্য হচ্ছে এটা কনফিউজ হয়ে যায় যে সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, যুগ্ম, অযুগ্ম, স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ। আসলে আমি এখন তোমাদের এটা একদম ইজিলি ক্লিয়ার করে দেই। ঠিক আছে, আচ্ছা আমরা বলি যে অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গের মধ্যে ফার্স্টে বলি অগ্রগামী মানে কি, যে অলওয়েজ সামনে আগায় যাবে। ঠিক আছে, এখন মনে করো যে আমি যে রুমের মধ্যে কথা বলতেছি, আমার তরঙ্গটা রুমের বাইরে কিন্তু যাচ্ছে না, মানে আমার কথাটা খুব অল্প যাচ্ছে, বাট ম্যাক্সিমামটা কিন্তু আমার রুমের মধ্যে এখানে থেমে যাচ্ছে। ঠিক আছে, বা আমার সামনের দেয়ালে গিয়ে এটা থেমে যাচ্ছে। তো এই যে থেমে যাচ্ছে তখন সেটা হচ্ছে স্থির হয়ে যাচ্ছে। বাট আমি যেখানে দাঁড়াই আছি এটা উৎস, ঠিক আছে, আমার কথা বলার এখানে উৎস, বা সামনে যে দেয়ালটা আছে এই দেয়াল পর্যন্ত দেয়ালে গিয়ে যে আঘাত করতেছে, ঠিক আছে, এখানে সামনে আগায় যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সে বাধা পাবে না ততক্ষণ পর্যন্ত সে অগ্রগামী। বুঝতে পারছো? আমি যদি একটা পাহাড়ের সামনে দাঁড়ায় কথা বলি, পাহাড়ের চূড়ায় গিয়ে কথা বলি, দেখো না ইকো হয়, তারপরে কি তরঙ্গটা অলওয়েজ সামনের দিকে আগায় যাচ্ছে। তো এইটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। বাট যখন হচ্ছে এই যে একটা তরঙ্গ আমরা যে ইকো যে জিনিসটা শুনি, সেটা কি হয়, যে তরঙ্গটা শব্দটা বাধা পেয়ে আবার আমাদের কাছে ব্যাক চলে আসে, এইটা হচ্ছে তোমাদের স্থির তরঙ্গ। ঠিক আছে, এই যে পথ যতদূর যাচ্ছে সেইটা হচ্ছে আমাদের অগ্রগামী, আর যেখানে আটকে যাচ্ছে, আটকে গিয়ে আবার ব্যাক আসতেছে, সেটা হচ্ছে স্থির তরঙ্গ। বুঝতে পারছো? ইজি। এবার দেখো আমি একটা তরঙ্গের ফিগার আঁকায় দেখাই, মানে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো সুস্পন্দ মানে কি, যেখানে হচ্ছে স্পন্দনটা আছে, বা সু মানে কি ভালো, ঠিক আছে, আছে, বোঝাচ্ছে। নিস্পন্দ মানে কি নাই। তাহলে দেখো এই যে এই পয়েন্টগুলো সবচেয়ে উঁচু না, নাহলে কি স্পন্দন হচ্ছে উঁচুতে আছে, এই জন্য হচ্ছে এগুলো পয়েন্টগুলোকে বলে সুস্পন্দ। আমি যদি মিডিল একটা পয়েন্ট, মিডিল একটা পয়েন্ট, এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, আচ্ছা আর দেখো এখানে কিন্তু কোনো ধরনের কোনো মানে বিস্তার নেই, যেখানে বিস্তার নেই সেগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, এই যে এখানে তো একটা, আর এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, এখন আমার বলছে যে হচ্ছে স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা আরেকটা নিস্পন্দ বিন্দু, টোটালটা আমি কত আগে দেখি, ল্যামডা। ঠিক আছে, টোটালটা কত, ল্যামডা। তাহলে এখন দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হচ্ছে, এইটুকু, তো এটা হচ্ছে λ/2, তাই তো? ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হবে λ/2। আচ্ছা আরেকটা জিনিস, যে দুইটি শব্দ উৎসের ক্রিয়ার লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিক হ্রাস ও বৃদ্ধি পায়। এ থেকে বোঝা যায় প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা। ঠিক আছে, এই যে এখানে যখন এই যে একটা লাইন যে বলে দিছে যে লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি পায়, এই যে এই লাইনটা মানে যা বোঝাইছে সেটাই হচ্ছে আমাদের বিট। ঠিক আছে,
এই 4 বার যতবার হ্রাস বৃদ্ধি হয় সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের বিট। তার মানে পর্যায়ক্রমিক কতবার হ্রাস বৃদ্ধি হয়েছে? 4 বার। তাহলে আমাদের বিটের সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে বিটের সংখ্যা। বিটের হচ্ছে সংজ্ঞা তুলে দিছে, সংজ্ঞা দিয়ে তোমাদের হচ্ছে একটা কোশ্চেন দিয়ে দিছে। আচ্ছা, দুটি তরঙ্গের পথ পার্থক্য এক্স এবং দশা পার্থক্য ডেল হলে তাদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ইজিলি আমি বলছি কি যে হচ্ছে পথ পার্থক্য মানে প আর প দুই এক সাইডে থাকবে। তার মানে এখানে চাইছে যেহেতু পথ পার্থক্য পথ পার্থক্য দশা পার্থক্য সম্পর্ক চাইছে। তো এখানে দেখো এখানে কিন্তু সবগুলো আগে সামনে পথ পার্থক্য দিয়ে বের করছে। তো এই জন্য আমি যদি এই ইজিলি অ্যাপ্রোচ দিয়ে করি, দেখো এই যে ডেল ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু এক্স বাই ল্যামডা। তাহলে এই অ্যাপ্রোচ দিয়ে করলে কিন্তু খুব ইজিলি এটা বের করা পসিবল। যেটাই চাক, যদি পথ পার্থক্য চাই তাহলে হচ্ছে আমি ল্যামডাটাই পাশে নিয়ে নিব, দশা পার্থক্য চাইলে 2 পাইটা ওই পাশে নিয়ে নিব। তাহলে এখন যেহেতু চাইছে কি আমাদের পথ মানে এখানে সবগুলোতেই পথ পার্থক্যটা সামনে দেওয়া আছে, তো জাস্ট আমি ল্যামডাটাই পাশে নিয়ে নিব। তাহলে দেখো ল্যামডাই পাশে নিয়ে নিলে অ্যান্সারটা কত হবে? এই যে হ্যাঁ ল্যামডাটাই পাশে আনলে হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ ও এটা আসলে এখানে ডিএলটা সামনে দিয়ে দিয়েছে জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই যে এটা আছে খ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো ডেলটা কিন্তু এই যে ডেল বাই 2 পাই ল্যামডা, মানে ল্যামডাটা এখানে তুলে দিয়েছে, এই জন্য আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্সারটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলে সুস্পন্দ বিন্দুর বিস্তার কত হবে? ঠিক আছে, আচ্ছা স্থির তরঙ্গের আরেকটা কথা বলি। দেখো স্থির তরঙ্গে বললাম কি যে দুইটা তরঙ্গ থাকে। ঠিক আছে, এই যে একটা তরঙ্গ আর একটা তরঙ্গ, মানে কি যে হচ্ছে একটা তরঙ্গ একটা তরঙ্গের উপর ওভারল্যাপ হয়ে কিন্তু স্থির তরঙ্গটা সৃষ্টি হয়। কারণ কি বাধা পেয়ে আবার কিন্তু ব্যাক আসতেছে, মানে ওই তরঙ্গের উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার স্থির তরঙ্গ। দেখো চিন্তা করো যে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার সুস্পন্দ বিন্দু, তাহলে এগুলো হচ্ছে সুস্পন্দ, নিচে দিলে নিস্পন্দ। তাহলে সুস্পন্দ বিন্দুর বিস্তার হচ্ছে এটা যদি এ হয় এটাও যদি এ, তাহলে দুইটা মিলে কত হবে? 2a, তাই না? একটু বড় যদি দেই তাহলে হচ্ছে 2a হবে। ইজি। বলছে কি যে একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলো সুস্পন্দ বিন্দুর বিস্তার কত হবে? আমি চিন্তা করি স্থির তরঙ্গে কিন্তু দুইটা নরমালি তরঙ্গ দৈর্ঘ্য নেওয়া হয়, তাহলে একটা যদি এ হয় আর একটা এ হবে, তাহলে দুইটা মিলে কত হবে? 2a। ঠিক আছে, তাহলে এখন এখানে অ্যান্সার প্লাস মাইনাস 2a কেন দিছে? প্লাস মাইনাস 2a দিছে কি, যদি এরকম তরঙ্গটা তো এরভাবে হয় তাই না, এটা যদি প্লাস মানে তরঙ্গটা এখানে দেখে এখানে যদি এরকম হয়, এটা যদি প্লাস 2a হয়, এটা তো নিচের দিকে না, তাহলে মাইনাস 2a। এটাও তো সুস্পন্দ, এটা তো নট নিস্পন্দ তাই না, নিচেরটাও কিন্তু সুস্পন্দ, বাট এটা কি অক্ষের নিচের দিকে আছে, এজন্য নেগেটিভ। এজন্য আমাদের অ্যান্সারটা হবে কত? প্লাস মাইনাস 2a। ঠিক আছে, আচ্ছা বস্তুর কম্পাঙ্ক আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের সমান হলে তখন কি ঘটবে? এটাকে বলা হচ্ছে অনুনাদ। ঠিক আছে, মানে মনে করো যে হচ্ছে এই একটা জিনিস কাঁপতেছে। ঠিক আছে, এটা কাঁপতেছে, আমি এখান থেকে আরেকটা জিনিস আরেকটা তরঙ্গ দিয়ে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি এটা কাঁপতেছে, দুইটা জিনিস একসাথে কাঁপতেছে। ঠিক আছে, বাট মানে যখন মনে করো যে দুইটা জিনিস কাঁপতে কাঁপতে যখন একটা টাচ হবে তখন কিন্তু আলটিমেটলি কিন্তু দুইটার মানে কম্পাঙ্ক সেম হয়ে যাবে। ঠিক আছে, বা মনে করো আলাদা করেই কাঁপতেছে, আলাদা করে কাঁপতে কাঁপতে দুইটার কম্পাঙ্ক সেম হয়ে যাচ্ছে, যখন দুইটার কম্পাঙ্ক সেম হয় তখন সেটাকে বলা হচ্ছে অনুনাদ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, নিচের কোনটি হারমোনিক? হারমোনিক মানে কি যে হচ্ছে একটা মূল সুর থাকবে। ঠিক আছে, বা মনে করো একটা মূল সুর, এই যে যদি চিন্তা করি একটা মূল সুর হয়, এই মূল সুরের সরল গুণিতক যেটা n 2n 3n 4n এমন করে যতদূর পর্যন্ত যাবে এগুলো হচ্ছে হারমোনিক বলা হয়, মানে প্রত্যেকটা এক একটাকে হারমোনিক বলা হয়। এমন হইতে পারে এর মাঝে মনে করো যে এখন মনে করো যে 2 4 6 8 10। ঠিক আছে, এখন এর মাঝে তো 3ও আছে, তারপরে হচ্ছে এখানে 5 আছে, তো এগুলো হচ্ছে হারমোনিক হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, বাট যেগুলো হচ্ছে মূল সুরের সরল গুণিতক সেগুলোকে আমরা হারমোনিক বলি। তাহলে এখন দেখো এখানে কিন্তু এই যে 50 100 150 এগুলো হচ্ছে সরল গুণিতক আকারে বাড়তিছে, তাহলে এটাই হচ্ছে হারমোনিক। আচ্ছা, এর পাশে যে শব্দের কোন তিনটি কম্পাঙ্কের জন্য কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয় সৃষ্টি হয়? ঠিক আছে, এটা একদম মুখস্থের বিষয়। ত্রয় মানে হচ্ছে তোমার ত্রয় মানে কম্পাঙ্কের অনুপাত হবে 3:4:5। সরি হ্যাঁ না 4:5:6 হবে। ঠিক আছে, 4:5:6 হবে, এইটাই 4:5:6। 4:5:6 এটা হচ্ছে ত্রয়ের হচ্ছে অনুপাত। এখন এগুলো কিন্তু তোমার হচ্ছে বইয়ে একদম মানে আমরা যেখানে অনুপাত বের করতে যাব একটা এমসিকিউ তো এটা খুবই প্যারা। ঠিক আছে, তো বইয়ে কিন্তু তোমার মাত্র দুইটা উদাহরণই দেওয়া আছে, একটা হচ্ছে এরকম ডিরেক্ট উদাহরণ আর একটা হচ্ছে একটা দশমিক দিয়ে উদাহরণ দেওয়া আছে। এখন তুমি মানে পরীক্ষার খাতায় ক্যালকুলেট অনুপাত বের করতে যাবা নাকি দুইটা ইজি জিনিস একটু মুখস্থ করবা সেটা তোমার উপর। তো আমি হলে কি করতাম? মুখস্থ করতাম। ঠিক আছে, আমি ইভেন দুইটা মুখস্থই করছিলাম। তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের। আমি কিন্তু একদম মানে এটা না দেখেও বলতে পারবো, দশমিকটা দিলে আমি বলতে পারবো যে ওটা অ্যান্সার হবে। কারণ কি
এটা কিন্তু আসলে অনুপাত বের করা কিন্তু যেহেতু এই যে 1:2:3 দিলে কিন্তু অনুপাতটা খুব ইজিলি বের করা যেত, বাট দিছে কি 4:5:6। এটা আসলে ক্যালকুলেশন ওইভাবে বের করা ছাড়া পসিবল না যদি না তুমি মুখস্থ করো, ঠিক আছে? তাহলে মুখস্থ করলে কিন্তু এটা বেটার হবে, ঠিক আছে? তাহলে গ নাম্বারটা অ্যান্সার আমরা জানি 256 হার্টজ, 320 হার্টজ, 384 হার্টজ। আচ্ছা, এরপর শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটা? শব্দের তীব্রতা পরিমাপের একক আমরা জানি ওয়াট পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপরে কোনো শব্দের সূচন তীব্রতা কত বৃদ্ধি করলে ওই তীব্রতা লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পাবে? আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এইটার ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ে দেয়া আছে, একদম মানে পুরাটাই দেয়া আছে, ম্যাথ করে দেয়া আছে যে হচ্ছে এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটা হ্যাঁ বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু অনেক বড়, তো এটা কি তুমি করতে যাবা? দরকার নাই, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে তুমি দেখবে যে কোচিংয়ের পরীক্ষা এটা তুলে দিছে, থাকে না কয়েকটা কোয়েশ্চেন তুলে দিবে যে হচ্ছে যেগুলোর অ্যান্সার আসলে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল না। তো কিন্তু এরকম মেডিকেল কোশ্চেন কিন্তু দু একটা এরকম অলওয়েজ তুলে দিবেই, বাট তুমি যদি অ্যান্সারটা মুখস্থ করে রাখো, অ্যান্সারটা জানো, তাহলে কিন্তু তুমি ইজিলি দাগাইতে পারবা। যেমন এটার কিন্তু অ্যান্সার 26%, এটা আমি তখন থেকেই জানতাম, এটা তোমরা আজকে জানিয়ে রাখো, এটা একদম মুখস্থ থাকবে, ঠিক আছে? এটা মুখস্থ, এটা মুখস্থ আমাদের, ঠিক আছে? 26%। আচ্ছা, বিট কোন ঘটনার ফল? বিট হচ্ছে আমরা জানি উপরিপাতন। উপরিপাতনের ফলে তিনটা জিনিস হয়, ব্যতিচার, অনুনাদ আর হচ্ছে বিট, ঠিক আছে? তিনটা জিনিস মনে রাখো, ব্যতিচার, অনুনাদ আর হচ্ছে বিট। আচ্ছা, কোন শব্দের তীব্রতার লেভেল 1 ডেসিবেল হলে তখন তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে? ঠিক আছে, এটা একটা কোশ্চেন। তো এটাও ম্যাথমেটিক্যালি করা পসিবল, আমরা একটু দেখি। দেখো, যে আমরা জানি মানে তীব্রতা সূত্রটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 10 ইন্টু লগ I1 বাই I0 বা I বাই I0, যেটাই ধরি আমি, ঠিক আছে? I বাই I0। আচ্ছা, এখন কি বলছে যে হচ্ছে শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 1 ডেসিবেল হলে, তাহলে এখন এটার তীব্রতা লেভেল কত? 1 ডেসিবেল। I বাই I0, ঠিক আছে? আচ্ছা, ওয়ানটাকে আমরা অমিট করি, এটা হচ্ছে I বাই I0 ধরি এটা। আচ্ছা, এখন দেখো আমি যদি 10টাকে এই পাশে আনি, 1/10 log 10 I বাই I0। দেখো কোশ্চেনে চাইছে যে তার তীব্রতা, মানে এই যে এই জিনিসটা আমরা চাইছি এখানে, তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে? মানে এটা হচ্ছে প্রমাণ তীব্রতা, এটা হচ্ছে সেই আমাদের যেটা চাইছে সেই তীব্রতা। এখন আমি যদি এই অনুপাতটা বের করি, অনুপাতের মান যেটা, সেটাই তো তার তত গুণ হবে, তাই তো? এখন দেখো আমরা যদি লগের নিয়ম চিন্তা করি, এটার কিন্তু বেস পাওয়ার হচ্ছে 10, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে কিন্তু আমি কি পাবো, সেটা হচ্ছে 0.1। এখন আমি যদি লগের সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু জিনিসটা হবে এমন, সূচকের নিয়মে কিন্তু এই যে দুইটারই পাওয়ার বেজ হইলে আমরা হচ্ছে অনুপাত মানে তার হচ্ছে পাওয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে? যদি বেসটাকে আমি এই পাশে পার করে আনি, তো তার দেখো অ্যান্সারটা হবে 10 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাও মানে ক্যালকুলেশন করে অনেকে হয়তো সূচক বুঝে না, বা অনেকের হচ্ছে মানে আমি নিজে সূচক অনেক বুঝি না, ঠিক আছে? বাট এই জিনিসটা একটু হলেও মানে ক্যাচ করতে পারছি যে হচ্ছে এই যে 10 পাওয়ার যদি বেস থাকে, আর যদি আমি 10 পাওয়ারের বেজ অনুযায়ী পয়েন্টটা তুলে দেওয়া পসিবল, ঠিক আছে? এই 10 পাওয়ার বেজ এই পাশে আনলে আমি হচ্ছে পয়েন্টটাকে উপরে তুলে দিব পাওয়ার হিসেবে, তাহলে তখন হচ্ছে লগটা উঠে যাবে। এটাই হচ্ছে খেলা। এখন আমার কাছে মনে হয় যে এটা একটু মেমোরাইজ করা ইজি, ঠিক আছে? এটা একটু মেমোরাইজ করে রাখবো আমরা, যে 10⁻1। আচ্ছা, দুটি উৎসের কম্পাঙ্ক যথাক্রমে F1 এবং F2 হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা কত হবে? এটা হচ্ছে বললাম না পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, বাট এখানে কিন্তু নর্মালি হচ্ছে কম্পাঙ্কের ক্ষেত্রে যখন বলবো তখন হচ্ছে দুইটা কম্পাঙ্কের বিয়োগফলকেই বলা হচ্ছে বিট, ঠিক আছে? আচ্ছা, সমসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে কি বলা হয়? এটাকে বলা হয় স্বরগ্রাম। এটা একদম মুখস্থ, কয়েকটা মানে ওই যে বইয়ের লাস্টের দিকে কয়েকটা হচ্ছে এরকম সংজ্ঞা আছে, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এই সংজ্ঞাগুলো আমরা ডিরেক্ট মুখস্থ করবো। আচ্ছা, একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080 মিটার দূরত্ব অতিক্রম করে, ওই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত হবে? ঠিক আছে, একটা নর্মাল ম্যাথ দিছে, তাহলে আমরা আগে বেগটা বের করি। বেগটা কত হবে? সেটা হচ্ছে 3 মিনিট মানে হচ্ছে সেকেন্ডে বের করলে 3 × 60, ঠিক আছে? আঠারোকে যদি আমি হচ্ছে মানে 18, এটা কত? 108/18,
দেখো 5 18 কিন্তু 90 সাথে 18 যোগ করলে 108, তাহলে অ্যান্সারটা কত হবে সেটা হচ্ছে 6, মানে বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা কি জানি v = f ল্যামডা। এখানে আমাদের চাইছে কি সেটা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল চাইছে, নট হচ্ছে এফ চাইছে। ঠিক আছে, বাট আমরা নর্মালি আগে এফটা বের করি। আচ্ছা, এফটা বের করলে কত আচ্ছা, এফটা বের করলে কত হবে সেটা হচ্ছে ভি বাই ল্যামডা। ভি কত বের করলাম 6। এখন তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলছে, দেখো খেয়াল করতে হবে 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার আমরা কিন্তু বের করছি কত মিটার পার সেকেন্ড বেগে, এই জন্য আমরা এটাকে ধরবো কত 0.6 আকারে ধরবো। ঠিক আছে, 0.6 আকারে ধরলে এটার অ্যান্সার কত হবে, তাহলে 10। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে, মানে যে কম্পাঙ্ক হচ্ছে 10 হার্টজ, তো এটাকে 1/10 আকারে লিখলেই তাহলে 1/f যেহেতু = t, তাহলে t = 1/10 বা 0.1 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে শব্দের তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক। শব্দের তীব্রতার আমরা সূত্রটা শিখছি, I = 2π² f² a² ρv। অনেকে ভুল করেছে, সেহেতু সমানুপাতিক, এখানে তো সবগুলোতে সমানুপাতিক, বাট প্রথম তিনটা দেখো সেগুলো কিন্তু মানে মেইনলি হচ্ছে এই দুইটা কিন্তু মানে বর্গের সমানুপাতিক, বাট শুধুমাত্র ঘনত্ব আর বেগটাই হচ্ছে, মাধ্যমের ঘনত্ব আর বেগটাই হচ্ছে তোমার শুধু সমানুপাতিক, তার মানে বেগের। ঠিক আছে, বাকি সব কম্পাঙ্কের, পর্যায়কালের, বিস্তারের সবগুলো কিন্তু বর্গের সমানুপাতিক। আচ্ছা, নিচের কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রকাশ করে না। মানে শব্দ তরঙ্গ মানে কি, এটা হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের কি হয় না, সমবর্তন হয় না, তাই তো। কারণ কি, আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা চিনতে পারি সেটা হচ্ছে সমবর্তন দ্বারা। আচ্ছা, কোন তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত হবে। এটা কিন্তু আমরা মানে করে আসছি অলরেডি, মানে উল্টা কোশ্চেন ছিল যে পথ পার্থক্য ল্যামডা হইলে দশা পার্থক্য কত হবে। তো এটা দেখো নর্মালি চিন্তা করি, আমি এটা ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করবো, যেহেতু এটা ফিগার দিয়ে আমি বুঝাইছিলাম, তাহলে এটা হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি করবো। তাহলে দেখো সেখানে চাইছে কি পথ পার্থক্য চাইছে, তাহলে এক্সটা এই পাশে লিখি x/λ, এখানে হচ্ছে ডেল /2π। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে বলছে কি আমার দশা পার্থক্য কিন্তু 2π, তাহলে এখানে পরে লিখি x = দশা পার্থক্য কিন্তু 2π বলছে, 2π / আমার সূত্রের 2π, আর এর পাশে থাকবে ল্যামডা, তাহলে 2π কাটা, শুধুমাত্র ল্যামডা অ্যান্সার হবে, শুধু ল্যামডা। ফিগারে দেখলে এই যে এরকম, এই টোটালটার জন্য টোটালটা হচ্ছে ল্যামডা, এটুকু কত π/2, সরি এটুকু হচ্ছে পাই, এইটুকু হচ্ছে পাই, এখান থেকে এইটুকু হচ্ছে π/2। ঠিক আছে, এইটুকু পাই, তাহলে মিলে 2π হবে, যেহেতু 360 ডিগ্রি টোটালটা হোলটা 360 ডিগ্রির জন্য 2π। আচ্ছা, দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা একদম এক লাইনে বের করতে পারি। দেখো আচ্ছা, v = কি বলি, f ল্যামডা। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমি যদি যে কোনো কারণে ল্যামডা বের করতে যাই, তখন কি হয়, v দিয়ে f দিয়ে ভাগ দিই, f দ্বারা ভাগ দিই, তার মানে কি f is proportional to 1/λ বা ল্যামডা is proportional to 1/f। দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা যদি 2 হয় তাহলে এটা হবে 1/2, এটা যদি 4 হয় তাহলে এটা 1/4 হবে, মানে উল্টাটা হবে। এখন এখানে চিন্তা করো যে কম্পাঙ্কের অনুপাত দিছে 5:6, তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে ল্যামডা যদি চিন্তা দেখো যে 5f1 / f2। আচ্ছা, এখানে একটু ভালোভাবে দেখাই, দেখো f1 / f2, যেহেতু ব্যস্তানুপাতিক আমরা ওপরে রাখবো হচ্ছে λ2 / λ1। ঠিক আছে, এটা তো নর্মালি সূত্র, বাট f1/f2 কত, f1/f2 এটা মানে হচ্ছে 5:6। ঠিক আছে, দেখো এখন চাইছে কি যে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত, তো তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত তোমরা হচ্ছে 5:6 হইতে হবে, কিন্তু দেখো
তরঙ্গদৈর্ঘ্য অনুপাত অনুযায়ী কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে মানে প্রথম যেটা সেটার কম্পাঙ্ক কিন্তু উপরের দিকে, বাট এটাতে কিন্তু কম্পাঙ্ক মানে তরঙ্গদৈর্ঘ্য নিচের দিকে। তাহলে আমাদের বের করতে মানে আমাদের বের করতে কি হবে, সেটা হচ্ছে λ1/λ2। এটা আমাদের চাইছে, ঠিক আছে, λ1/λ2। λ1/λ2 যদি আমি বের করে যাই তাহলে সেক্ষেত্রে আসবে কি যে তখন কি চলে আসবে, সেটা হচ্ছে f2/f1। তাহলে জাস্ট এটার উল্টাটা হবে, মানে 6:5। তাহলে এত কিছু বোঝানোর এক কথাই হলো, যদি এমন দেখো যে হচ্ছে কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 5:6 হয়, তাহলে জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা উল্টাই দেবো, যে 6:5 হবে। যদি যেমন 3:4 বলতো তাহলে 4:3 হবে। যে অনুপাতিক বলুক জাস্ট তার রিভার্সটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে। আচ্ছা, এ ও বি দুটি সুরশলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, একে সামান্য ঘষলে, এই দেখো মেইন কথাটা আমি এখানে মার্ক করে দিচ্ছি যে সামান্য ঘষলে, ঠিক আছে, সামান্য ঘষলে বিট সংখ্যা হয় 4টি। বি এর কম্পাঙ্ক 560 হার্টজ হলে এর কম্পাঙ্ক কত হবে? আমরা জানি যে হচ্ছে, মনে করো যে এই যে এ আর বি, ঠিক আছে, এ আর বি এই দুইটার কম্পাঙ্কের মানে মূলত হচ্ছে এ থেকে বি বিয়োগ দেবে বা বি থেকে এ বিয়োগ যাবে। মানে বিয়োগ গিয়েই তো মানে কোনোভাবে তার বিয়োগ ফলটাই হবে হচ্ছে 6, ঠিক আছে, নর্মাল ক্ষেত্রে। এখন ওজন কমানোর পরে সেটা হচ্ছে কমে 4 হচ্ছে, ঠিক আছে। এখন দেখো যে হচ্ছে আমি তোমাকে মানে এটা হচ্ছে এত ম্যাথমেটিক্যালি বোঝানো বা কিছু কথা বলবো। যখন হচ্ছে মনে করো যে একটা ঢোল, ঠিক আছে, একটা ঢোল তুমি ম্যাথের মধ্যে ঢোলই দেখবা, ঠিক আছে। তো ঢোলকে যখন ঘষা হবে, কোনো একটা বস্তুকে যখন ঘষা, তখন কি হয়, তার ওজন কমে যায়, তাই তো। এখন এখানে দেখো যখন ওজন কমতিছে তখন হচ্ছে আমরা ওজন যখন কমে তখন হচ্ছে আমাদের যে হচ্ছে এখানে বিটটা দেয়া আছে সেটা থেকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। মানে আমাদের যেই বিটটা এখানে দেয়া থাকবে, মানে যে কম্পাঙ্কটা দেয়া থাকবে সেই কম্পাঙ্ক থেকে বিটটা কম দিয়ে দেবো। তাহলে যখন বলছে যে হচ্ছে সামান্য ঘষলে, যখন বলছে যে ঘষলে, ঠিক আছে, ঘষলে কি করব, যেই মানে যে বিটটা দেয়া আছে, মানে সরি যে হচ্ছে আমাদের যে বিটটা দেয়া আছে, এই বিটটা হচ্ছে আমাদের যে কম্পাঙ্কটা দেয়া আছে সেই কম্পাঙ্ক থেকে বিয়োগ করব। তাহলে ঘষলে কি হবে, মাইনাস, ঠিক আছে, ঘষলে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর দেখো যখন হচ্ছে আমরা ওজন লাগাবো, ঠিক আছে, বা মোম লাগাবো, নর্মালি কথা হচ্ছে মোম লাগাই বলে এখানে, মোম লাগাবো, মেল কথা হচ্ছে আমাদের ওজন বাড়বে। ওজন বাড়বে তখন আমাদের যে বিটটা দেয়া থাকবে সেই বিটটা আমরা হচ্ছে আমাদের যে গিভেন কম্পাঙ্ক, কোশ্চেনে যে কম্পাঙ্কটা থাকবে সেই কম্পাঙ্কের সাথে যোগ করে দিব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা। তো এখন দেখো যে হচ্ছে এখানে কি বলছে, এখানে হচ্ছে ঘষছে, ঠিক আছে। নর্মাল যদি চিন্তা করো যে যদি তোমার এই কম্পাঙ্ক থেকে আমি যদি হয় দুইটা অ্যান্সার হইতে পারে, হয় যোগ করবো না বিয়োগ করবো। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে 566 হয় একটা অ্যান্সার, আর একটা হচ্ছে 554 হয়। এখন দেখো বলছে যে হচ্ছে বিট সংখ্যা কিন্তু কমছে, ঠিক আছে, বিট সংখ্যা কি হয়, কমছে, তাই না, বিট সংখ্যা কমে গেছে কিন্তু 4টা হয়েছে। এখন দেখো যদি তুমি 566 থেকে যদি 566, ঠিক আছে, 566কে তুমি কিছু ঘষার পরে তাহলে এখন কত হবে দেখো, যদি 566তে ঘষো তাহলে কিন্তু সেটা কিছু হালকা হচ্ছে, হালকা হলে কি হবে, তার কিন্তু বিট সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। হালকা হলে কি হবে, বিট সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। দেখো হালকা হলে কিন্তু এটা মানে হালকা হলে উপরে উঠে যায়, হালকা হলে উপরে উঠে যায়। আমরা যদি চিন্তা করি একটা যদি মনে করো যে হচ্ছে পানির মধ্যে তুমি যদি দুইটা জিনিস রাখো, একটা হচ্ছে লোহার বল রাখো, একটা টেনিস বল রাখো, টেনিস বলটা কিন্তু হালকা যেন ভেসে থাকবে, আর লোহার বলটা কিন্তু ভেতরে ডুবে যাবে। তো এই জন্য যখন হচ্ছে হালকা হয়ে যাবে, এই হালকা হলে কিন্তু এর বিট সংখ্যাটা বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে, ঠিক আছে। আর যখন দেখো যে হচ্ছে এটা যদি তুমি এই ক্ষেত্রে যখন তুমি যদি হালকা করো, ঠিক আছে, যখন যদি 554 অ্যান্সার হয়, যদি হচ্ছে এটাও যদি হালকা হয় তাহলে কিন্তু উপরের দিকে উঠবে, মানে কি এটার মানটা বৃদ্ধি পাবে, তখন 554, 555, 556, তখন কিন্তু 560 থেকে বিয়োগ করলে এটা অ্যান্সারটা 4 হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু যখন তুমি 566, 568, 70 যত দূর পর্যন্ত যাবে, দেখো 560 থেকে যদি তুমি এটা বিয়োগ মানে ওইটা থেকে 560 বিয়োগ করো, তখন কিন্তু বিট সংখ্যাটা 4 থাকতেছে না, মানে তখন বিট সংখ্যা 10, 12 এরকম হয়ে যাচ্ছে। এটাই বুঝাতে চাচ্ছিলাম। আর এখানে বলতেছিলাম দেখো যদি ঘষলে কমে যায় তখন আমরা সেটা যোগ করব, সরি হ্যাঁ সরি ঘষলে কমে গেলে তখন আমরা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে, ঘষতেছি প্লাস হচ্ছে কমে যাচ্ছে, তখন সেটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। ওজন লাগানোর পর যখন বেড়ে যাবে তখন সেটা আমরা যোগ করব। বুঝতে পারছো, এটা একটু পেঁচানো, আমি তোমাদের আরেকবার ভালোভাবে বোঝাই বলি। যে সামান্য ঘষতেছে, ঠিক আছে, ওজন কমতেছে, ওজন কমতেছে, বিট কমতেছে, তখন হচ্ছে আমরা আমাদের যে বিটটা দেওয়া আছে সেটা হচ্ছে বিয়োগ করব।
বিট কি করব, বিয়োগ করব। এরপরে যদি ওজন বৃদ্ধি পায়, এরপরেও যদি হচ্ছে বিট বৃদ্ধি পায় বা কমে, সেক্ষেত্রে আমরা ধরবো যে বিটও বৃদ্ধি পাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে বিটটা যোগ করব। সেটা কিসের সাথে, যেই বিটটা আমাদের দেওয়া থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের অ্যান্সারটা হবে 554, ঠিক আছে। অনেক কমপ্লেক্স, এটা দিয়ে যেটা দিয়ে তোমরা ইচ্ছা বুঝতে পারো। তো মেইনলি কথাটা এটাই যে হচ্ছে সামান্য ঘষলে যদি বিট কমে, তখন হচ্ছে সেটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শব্দের তীব্রতা। তাহলে আমরা সূত্রটা জানি যে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এরপরে কোন সেমিনার কক্ষে শব্দের তীব্রতা 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত, কত ডেসিবল, ঠিক আছে। আমরা সূত্রটা কি জানি, সেটা হচ্ছে দেখো ফার্স্ট দেখাই যে হচ্ছে বিটা I/I0, এইভাবে লিখি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত থাকবে, সেটা হচ্ছে 10 log 10⁻⁻7, আর প্রমাণ আমরা কত জানি, 10⁻⁻12। তাহলে অ্যান্সার কত হবে, সেটা হচ্ছে +5 চলে যাবে, 5 চলে আসবে, log 5, ঠিক আছে। log 10⁻5 যেটা, সেটাই হচ্ছে 10⁻, হ্যাঁ log 10⁻, সেটা 10⁻5 এটা। তো log 10 × 10, এটাই তো log 10 মানে হচ্ছে কত, 1 আমরা জানি। তাহলে এখানে 5 চলে আসবে, 10 × 5, তাহলে 50। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, 50টা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এই যে এইটা তীব্রতা, এটা মানে ডেসিবেল, এই 10⁻7 এর জন্য। এটাকে কি বলবো আমরা, দ্বিগুণ করা হয়েছে। তীব্রতাটাকে দ্বিগুণ করা হলে তখন কত হবে, সেটা হচ্ছে বিটা = 10 × log 2 × 10⁻⁻7 ডিভাইডেড বাই 10⁻⁻14, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 10 × log, তাহলে এখানে হচ্ছে সরি এটা 12 হবে। তাহলে এখানে উপরে আসছে 14, নিচে হচ্ছে 12, তাহলে কত চলে আসবে, তখন সেখানে চলে আসবে হচ্ছে log 10 2, ঠিক আছে, 2 চলে আসবে। তাহলে তখন সেক্ষেত্রে হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের যে বৃদ্ধিটা, ঠিক আছে, এটা আমরা চিন্তা করছি কত বৃদ্ধিটা। আচ্ছা, এখানে হচ্ছে এবার আমাদের দেখাতে হবে যে হচ্ছে log 2 এর মান, ঠিক আছে। এখানে কত চলে আসবে, সেখানে হচ্ছে log 2 এর মানটা চলে আসবে। log 2 এর মানটা কত হবে, এখানে হচ্ছে log 2। আর নর্মালি আমি যে এখানে যে অ্যান্সারটা পাইছি, এখানে যে বৃদ্ধিটা আসবে, বৃদ্ধিটার সাথে হচ্ছে আমি 50টা যোগ করে দিব। log 2, আর আগে যে হচ্ছে 50 পাইছিলাম, log 2 এর জন্য অ্যান্সারটা কত আসবে, সেটা হচ্ছে 0.3, ঠিক আছে। log 2 এর জন্য যেটা হচ্ছে, সরি, হ্যাঁ এখানে 50 যোগ হবে, ঠিক আছে। সামনে একটা 50 যোগ দিতে ভুলে গেছি, 50 হচ্ছে যোগ হবে। তাহলে 10 × log 2 এর মান, log 2 এর মান কত, 0.301 যেটা আছে এখানে দেয়া আছে এটাই। তাহলে হচ্ছে আলটিমেটলি কত হবে, সেটা হচ্ছে আমার 3.3, ধরি 3.01 এখানে ধরছে। তো এর সাথে 50 যোগ হলে 53.01, ঠিক আছে, বা 53 যেটাই হোক আমরা যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে 53.01, ঠিক আছে। তাহলে নতুন যেটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে শব্দে মানে দ্বিগুণ বৃদ্ধি করার পর তীব্রতা লেভেলটা হবে হচ্ছে 50-এর সাথে এই যে এক্সট্রাটা আছে সেটা হচ্ছে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পারে তার তীব্রতা কত, সেটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, যে বৈশিষ্ট্য দ্বারা একটি শব্দ অন্য একটি শব্দ হতে কত বেশি জোরালো তা বোঝা যায়, সেটা হচ্ছে শব্দোচ্চতা। এই যে কয়েকটা সংজ্ঞা বললাম যে মুখস্থ রাখতে হবে, এই কয়েকটা সংজ্ঞার মধ্যে এরকম একটা সংজ্ঞা। আচ্ছা, দুই সুরে কম্পাঙ্কের অনুপাত, মানে দুইটি সুরের হচ্ছে কম্পাঙ্কের অনুপাতকে কি বলে, সেটা হচ্ছে সুর বিরাম বা সুরানুপাত, মানে দুইটা সুরের কম্পাঙ্কের অনুপাতকে। কোন স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে মৌলিক সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম হয়, ঠিক আছে। মৌলিক সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম হয়, যেটাকে বলা হয় টনিক।
হারমোনিক বা সমমেল হচ্ছে যে উপসুরগুলোর কম্পাঙ্ক মৌলিক কম্পাঙ্কের সরল গুণিতক, আমরা জানি সরল গুণিতক। আচ্ছা, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে ত্রয়ী বলে। এটা আমরা জানি যে তাকে কি বলে, ত্রয়ী বলে। একমুখবদ্ধ একটি নলে একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হলো। নলের দৈর্ঘ্য এমনভাবে ঠিক করা হলো যেন নলের ভেতরে শব্দ সর্বোচ্চ জোরালো হয়। নলের ভেতরে শব্দের তরঙ্গের প্রকৃতি কিরূপ হবে? আচ্ছা, নর্মালি দেখো, চিন্তা করো যে এরকম একটা খোলা নল, খোলা নলের মধ্যে তরঙ্গ এইভাবে যায়, ঠিক আছে। বাট এটা বদ্ধ নলে তরঙ্গ এখানে গিয়ে বাধা পায়, বাধা পেয়ে আবার হচ্ছে ব্যাক চলে আসে, ঠিক আছে। তার মানে এই একমুখ নলে হচ্ছে অলওয়েজ হচ্ছে লম্বিক তরঙ্গগুলো যায়, ঠিক আছে, আর তরঙ্গগুলো যায় না। তাহলে একমুখ এখন কে বলা হয়েছে যে শব্দ সৃষ্টি করেছে, ঠিক আছে, শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয়েছে। তার মানে কি, আর তরঙ্গ দুইটাই বাদ, শব্দ কি একটা লম্বিক তরঙ্গ, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। আর দেখো, যেহেতু একটা হচ্ছে একমুখ বন্ধ করে দিছে, তার মানে কি এখানে বাধা পাবে, তাহলে বাধা পেলে কি আর অগ্রগামী হবে? তখন কিন্তু স্থির হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে লম্বিক ও স্থির। বাট যদি দুই মুখে খোলা থাকতো তখন সেটা লম্বিক ও অগ্রগামী হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, কোনো একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 512 হার্টজ। তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার। মাধ্যমে তরঙ্গের বেগ কত? তাহলে এখন দেখো, বলছে কি পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর, আমরা যদি একটু আঁকায় দেখাই, তাহলে এখানে যদি এই যে এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা আরেকটা নিস্পন্দ বিন্দু, তাহলে দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 0.5 মিটার। তাহলে দেখো, এটা হচ্ছে λ/2, এটুকু কি λ/2, তাহলে টোটালটা কত? ল্যামডা। তাহলে এটা দুই গুণই হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে টোটাল তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেকটা, তাহলে পুরোটা কত হবে? সেটা হচ্ছে 1 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের বেগ কত হবে? v = f ল্যামডা 512 × 1। মিটার/সেকেন্ড। ইজি অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো, প্রমাণ তীব্রতার ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো যে কম্পাঙ্ক থাকে 1000 হার্টজ আর তীব্রতা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। কোন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতা 9 গুণ হলে ওই শব্দের তীব্রতা লেভেল কত? ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে ওখানে যে এরকম একটা দেখাইলাম তোমাদের, এই যে এইটা দেখো, এটা তো তুমি পরীক্ষার খাতে ক্যালকুলেশন করে বের করতে চাবা না। তাহলে এখন কি করবো, যে হচ্ছে যখন বলছে যে আমরা মনে রাখবো যে লগের মান যেগুলো সেগুলোই হচ্ছে আলটিমেটলি তার সাথে 10 গুণ করলে যে মানটা হবে সেটাই হবে। দেখো, যখন log 2 এর মান কিন্তু হচ্ছে 3.01, মানে 0.3 এভাবে ধরা হয়, 0.31, এটা 10 গুণই কিন্তু এখানে বৃদ্ধি পাইছে। সেম যখন হচ্ছে log 3 দিব, এটা মান হচ্ছে 0.48 সামথিং এমন, তাহলে তখন যখন 2 গুণ বৃদ্ধি, এটা কি হচ্ছে, এটা 2 গুণ বৃদ্ধি, এটা হচ্ছে 3 গুণ বৃদ্ধি, তাহলে তখন মানে তখন মানটা কত আসবে? সেটা হচ্ছে 3.01 বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে 4.8 বৃদ্ধি পাবে, মানে তখন 54.08 হইতো বা 54.8 হইতো, এমন মানগুলো আসতো। তো আমরা এগুলোকে ডিরেক্ট মানে এগুলোকে ক্যালকুলেশন করে বের করার দরকার আছে? আমরা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবো। আচ্ছা, এটা আমি যদি ম্যাথ করে দেখাই, যে হচ্ছে লগ, এটা কি বলছে, সেটা হচ্ছে প্রমাণ তীব্রতার 9 গুণ, মানে কি 9I0/I। তাহলে দেখো, এখন কিন্তু যা বললাম যে 10 মানে লগের যে মান 9 গুণ বলছে, মানে লগের 9 মানের 10 গুণ, লগের 9 মানে 10 গুণ কত? আচ্ছা, লগ 10 মানে কত? 1। তার মানে লগ 9 মানে কি 1 এর থেকে একটু ছোট হবে, 1 এর থেকে একটু ছোট হওয়া মানে কত? এখানে হচ্ছে 0.9 সামথিং, 0.9 আমরা সামথিং ধরে নিলাম, ঠিক আছে। এটাকে 10 গুণ করলে কত হবে? 9 পয়েন্ট সামথিং এরকম। তাহলে দেখো, এখানে কিন্তু অ্যান্সার একটাই আছে, 9.54। তার মানে লগ 9 এর মানে কিন্তু 0.954। যখন 10 দিয়ে গুণ করা হয়েছে তখন অ্যান্সারটা আসছে হচ্ছে, এটাকে 10 দিয়ে গুণ দেওয়ার পরে অ্যান্সারটা আসছে হচ্ছে 9.54, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে এটা, আমরা মনে রাখবো ইজিলি। তাহলে আমি একটু লিখে দেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 9 গুণ, 2 গুণের ক্ষেত্রে হবে হচ্ছে কত? 3.01 বৃদ্ধি। সেম 3 গুণের ক্ষেত্রে 4.8, এরকম করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে কোন তীব্রতা লেভেলকে মানে কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতি শুরু বলা হয়? কানের শ্রুতি শুরু হচ্ছে 0 ডেসিবেল, ঠিক আছে। ওই যে আমরা জানি যে সূচন তীব্রতা কত, 10⁻⁻12 না, তাহলে I0/I0 এটা কত 1 হয়। log 1 এর মান কত 0। সূত্রটা আমরা একটু টোটাল লিখে দিই, তো আমরা জানি এটা মানে তো 1, তাহলে log 1 মানে কত হবে 0। log 1 = 0, টোটালটাই 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জন্য সূত্র মানে শব্দের মানে হচ্ছে এটাকে বলা হয় শ্রুতির শুরু 0 ডেসিবেল। আচ্ছা, এরপরে 3টি সুশলাকার নেওয়া হলো যাদের কম্পাঙ্ক যথাক্রমে 105, 315, 525। শলাকা 3টি দিয়ে বায়ুতে শব্দ তরঙ্গ সৃষ্টি হলে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত? একটু আগে একটা ম্যাথে বললাম না যে হচ্ছে যদি কম্পাঙ্কের অনুপাত আমি যদি ধরি 3:4, তাহলে আমার হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত হবে কত 4:3, তাই তো। তাহলে এখন আমি যদি এটাকে অনুপাত হই 105, 315, 325, এটা যদি আমি অনুপাত হিসেবে নেই, তাহলে এটা হচ্ছে 105, 315, 525। এটা কিসের অনুপাত হবে? এটা কম্পাঙ্কের অনুপাত, ঠিক আছে, এটা কম্পাঙ্ক। তাহলে এগুলো কিন্তু আসলে আলটিমেটলি এটা হচ্ছে তুমি যদি বের করো তাহলে দেখা যাবে যে হচ্ছে এটার মানটা হচ্ছে দেখো 105-এ 3 গুণ করলে কিন্তু হচ্ছে 315 হয়, এটাকে 5 গুণ করলে কিন্তু 525 হয়, তাই না। 1:3:5, এন্ড এটা জাস্ট উল্টাটা হবে, ঠিক আছে। উল্টাটা কি হবে? উল্টাটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে 5:3:1, তাহলে অ্যান্সারটা হবে এটা 5:3:1, ঠিক আছে। আচ্ছা, পরবশ কম্পন অনুনাদ হবে না যদি না পরবশ কম্পন তরঙ্গদ্বয়ের সমান হয়। মানে কখন হচ্ছে আলটিমেটলি আমি একটা অনুনাদকে পরবশ কম্পন বলতে পারবো? তখন সেটা হচ্ছে যখন তাদের কম্পাঙ্কটা সমান হবে। এটাকে বললাম অনুনাদের ক্ষেত্রে কি কম্পাঙ্কগুলো সমান হয়, ঠিক আছে। তাহলে একটা পরবশ কম্পন মানে হচ্ছে যে দুইটা বস্তু মানে একই কম্পাঙ্কে কাঁপতেছে, একই কম্পাঙ্কে না, বিভিন্ন দুই ধরনের কম্পাঙ্কে কাঁপতেছে। বাট অনুনাদ কখন হবে? যখন হচ্ছে এই পরবশ কম্পনের দুইটা কম্পাঙ্ক সেম হয়ে যাবে, তখন সেটাকে আমরা অনুনাদ বলবো। একটা কথা আছে না যে সকল অনুনাদে কিন্তু পরবশ কম্পন, সকল পরবশ কম্পনই অনুনাদ নয়, ঠিক আছে। আচ্ছা, একটি তরঙ্গের সমীকরণ y = a sin 0.1x - 2t, যেখানে a এবং x এর একক সেন্টিমিটার, এই যে বলে দিচ্ছি কিন্তু সেন্টিমিটার, t এর একক হচ্ছে সেকেন্ড, হলে তরঙ্গটির বেগ কত? আমরা জানি যে হচ্ছে ইকুয়েশনটা কত, ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে y = a sin kx - ωt, ঠিক আছে। এখন আমরা জানি যে হচ্ছে বেগের ক্ষেত্রে v = ω/k, এখান থেকে বের দেই 2/0.01, আলটিমেটলি অ্যান্সার কত হবে 200 কি নট মিটার বলে দিছে, সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু এই যে একক বলে দিছে সেন্টিমিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য সমদশায় মিলিত হয়। মানে যখন হচ্ছে এই যে এটা একটা দশা, এটা একটা দশা, দুইটা যদি সেম সমদশায় থাকে তখন সেটা হচ্ছে গঠনমূলক হয়। বাট এই যে একটা এই দশার একটা বিপরীত দশা থাকে তখন হচ্ছে কি হয়? ধ্বংসাত্মক ব্যতিচার গঠন হয়। আচ্ছা, দুই প্রান্তে আবদ্ধ একটি তারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে তারটিতে সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, দেখো যে হচ্ছে মনে করে যে দুইটা প্রান্ত আবদ্ধ এরকম একটা তার, ঠিক আছে। এখন এটার দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার। এটা যদি আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতে চাই তাহলে একটু দেখাই, দেখো জিনিসটাকে যদি আমি এভাবে ধরি তাও কিন্তু এর দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটারই থাকতেছে, তাই তো। হয় উঁচু মানে একটু তরঙ্গের মতো বাঁকায় নিছি, বাট কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু অলওয়েজ সেম আছে, দৈর্ঘ্য কি চেঞ্জ হবে না। এখন এটা যদি 20 সেন্টিমিটার হয়, এটা তরঙ্গের অর্ধেক না, λ/2। এখন এটাকে জাস্ট আমি নিচের দিকে যদি এক্সটেন্ড করে দেই ভাবে, এটা কিন্তু 20 সেন্টিমিটারই থাকবে। তাহলে আলটিমেটলি আমার কত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে? সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। অ্যান্সার কত? 40 সেন্টিমিটার। আচ্ছা, বদ্ধ নলে উৎপন্ন পঞ্চম সমমেল হলো এই নলের, এই যে এখানে একটা জিনিস আছে বোঝার মতো, দেখো এটা হচ্ছে একটা খোলা নল, ঠিক আছে। খোলা নলে সব ধরনের সমমিলই উৎপন্ন হয়, বদ্ধ নলে সব ধরনের সমমিলই উৎপন্ন হয়, বাট সবগুলোকে উপসেট হিসেবে মানে ধরা হয় না, ঠিক আছে। এটা বাধা পায় এখানে। তাহলে দেখো যে সমমেলগুলোকে আমরা কি বলছি, n, 2n, 3n, 4n, 5n, এগুলো হচ্ছে ধরি যে হচ্ছে এগুলো সমমেল, ঠিক আছে। এখন
এই যে তোমার হচ্ছে খোলা নলে হচ্ছে যুগ্ম অযুগ্ম দুইটা গুণিত করেই উৎপন্ন হয়, মানে 1 2 3 4 5 6 7 100 কোটি পর্যন্ত যা হবে সবই হচ্ছে খোলা নলে উৎপন্ন হবে। বাট বদ্ধ নলে শুধুমাত্র অযুগ্ম যেগুলো, এই যে এটা কথা, এটা তো 1 আছে তাই না, 1 3 5 7 9 এরকম করে সবগুলো হচ্ছে শুধুমাত্র সেই সমমেলগুলোই উৎপন্ন হয়, বাকিগুলো উৎপন্ন হয় না। তাহলে এখন যদি আমি যদি চিন্তা করি যে উপসুর, তার মানে যেগুলো সুর উৎপন্ন হবে, উৎপন্ন হচ্ছে কোন কোন সুর, এটা উৎপন্ন হচ্ছে, মানে এটা থাকবেই, এবার এটা উৎপন্ন হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে। এখন দেখো যে হচ্ছে বলছে কি উপসুর, মানে মূল সুর বাদে যা আছে, যদি আমি এটাকে মূল সুর ধরি, এই বাদে এগুলো সবগুলোই হচ্ছে উপসুর, ঠিক আছে, এখানে সবগুলোই হচ্ছে উপসুর শুধুমাত্র এন বাদে। কিন্তু কিন্তু আমার কি, আমি বললাম যে বদ্ধ নলে কিন্তু এটা